ভাইয়া, এগুলো কি বলছেন? উল্টো আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনি না থাকলে হয়তো ওনাকে কখনো ফিরে পেতাম না। দোয়া করছি তোমার ম্যাম যেন তোমার জীবনের চিরদিনের গল্প হয়ে যায়। বলেই আকাশ ভাইয়া আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তারপর বলল, তোমার জায়গায় যদি আমি থাকতাম হয়তো এতটা সাহস কখনোই পেতাম না ভাইয়া। তুমি অনেক সাহসী একটা মানুষ। আমি ভাইয়া, আপনি আছেন বলেই আমি এত দূর আসতে পেরেছি। কৃতজ্ঞ থাকব সারা জীবন। ভালো থেকো ভাইয়া। জি, আপনিও ভাইয়া। বলেই শেষ একটা আলিঙ্গন করলাম। তারপর আমরা প্লেনের দিকে এগিয়ে গেলাম। পরি ম্যাম আমার পাশেই, চোখে মায়াবী এক অবাক দৃষ্টি। বোর্ডিং শেষে প্লেন যখন আকাশে উঠল, জানালার পাশে বসা ম্যাম শান্তভাবে বাইরের আকাশের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ ম্যাম বলে উঠল, প্রথমবার এতটা উপরে উঠেছি, খুব ভয় লাগছে। তাহলে আপনি চাইলে আমার হাত ধরে রাখতে পারেন ম্যাম। ম্যাম আর কোনো কথা না বলে শক্ত করে আমার হাত চেপে ধরলেন। ম্যামের হাতের নরম স্পর্শ পেয়ে আমার ভিতরটা শীতল হয়ে আসছে। কিছুক্ষণ পর আবার ম্যাম বলে উঠল, তোমার হাতটা ধরে আমার মনে হচ্ছে তুমি আমার অনেক চেনা কেউ। মাঝে মাঝে তোমাকে আমার অনেক স্পেশাল কেউ মনে হয়, কিন্তু কিছুই মনে করতে পারছি না। আমি ম্যামের কথা শুনে চমকে উঠলাম। তারপর আমার অন্য হাত ম্যামের হাতের উপর দিয়ে বললাম, চিন্তা করবেন না ম্যাম, ইনশাল্লাহ সব মনে পড়বে। আমি আছি আপনার পাশে। আপনি কি সবসময় আমার পাশে থাকবেন? যতদিন আপনি পাশে চেয়ে থাকবেন আমি ততদিন থাকব ম্যাম, তার চেয়েও বেশি সময়ের জন্য থাকব। ম্যাম কিছু বললেন না, শুধু চুপচাপ তাকিয়ে রইলেন আমার দিকে। সেই দৃষ্টিতে যেন এক রাশ না বলা কথা, না বোঝা অনুভব। এভাবে কথা বলতে বলতে ম্যামের চোখ লাগিয়ে আসছে। তাই আমি ম্যামকে বললাম, ম্যাম আপনি ঘুমিয়ে পড়েন, আমি আপনার পাশে আছি। ম্যাম কোনো কথা না বলে মাথা নেড়ে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে ম্যাম অজান্তেই আমার ঘাড়ে মাথা রাখলেন। আমিও আর কিছু বললাম না। ম্যাম এখন একদম বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। প্রায় সারা রাত প্লেনে থাকার পর অবশেষে আমরা নামলাম ঢাকার মাটিতে। আমি আর ম্যাম লাগেজ নিয়ে বেরিয়ে এলাম। বাইরে গাড়ি দাঁড়িয়েছিল, আগেই ব্যবস্থা করে রেখেছিলাম। রওনা হলাম ঢাকা থেকে বগুড়া আমাদের বাসার উদ্দেশ্যে। আরও 5 ঘন্টা জার্নি করার পর অবশেষে গাড়ি যখন বাড়ির গেট দিয়ে ঢুকল, মনে হলো বুকটা কেমন যেন কেঁপে উঠল। কতদিন পরে ফিরছি এখানে, সাথে সেই মানুষটা যাকে হারিয়ে ফেলেছিলাম 8টা মাস আগে। আমি দরজায় কলিং বেল বাজাতেই আম্মু ছুটে এলেন, দরজা খুলে দিলেন। ভেতরে আঙ্কেল আন্টি আব্বু আম্মু সবাই ছিলেন। আমি আম্মুকে বললাম, কেমন আছো আম্মু? ভালো ছিলাম না, তোদের দেখে ভালো হয়ে গেলাম। তারপর আমি আম্মুকে ইশারা দিয়ে অভিনয় করতে বললাম। তারপর আমি বললাম, আম্মু ইনি পরি ম্যাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো মা? হ্যাঁ ভালো আছি। ম্যামের কথা শুনে আঙ্কেল আন্টি সবাই ছুটে এলেন। এসেই আন্টি বলল, কেমন আছিস আমার মা? পরি ম্যাম সবাইকে অবাক করে দিয়ে বলল, আপনি কে? আপনি কি এখানে থাকেন? আন্টির মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল, চোখের কোণ গরম হয়ে উঠল, কিন্তু নিজেকে কোনো রকম সামলে নিয়ে মুখে হাসি রাখলেন। হ্যাঁ মা, আমি এখানে থাকি। তুমি এখন আমাদের মেহমান, অনেকদিন পর এলে। ধন্যবাদ আন্টি, আপনি খুব সুন্দর করে কথা বললেন। এই কথার পর আন্টি আর থাকতে পারলেন না, পাশের ঘরে চলে গেলেন মুখ লুকিয়ে। আমি আর আম্মু বুঝেই গেলাম উনি কাঁদছেন। সেই কান্নায় এক ধরনের চাপা যন্ত্রণা, নিজের মেয়েকে চিনেও চিনতে না পারার বেদনা। আঙ্কেলও ওনার সাথে চলে গেলেন। আমি ম্যামের হাত ধরে বললাম, ম্যাম চলুন, আমি আপনার রুম দেখিয়ে দিই। আজ থেকে আপনি এখানেই থাকবেন। আপনার এই বাসাটা খুব শান্ত, আর আপনাদের সবাইও খুব ভালো। আমি মুচকি হেসে বললাম, হয়তো আপনি এখন থেকে এখানে থাকবেন তাই এখানে সবাই সুন্দর। ম্যাম চুপ করে রইলেন। রুমে নিয়ে বিছানায় বসিয়ে বললাম, একটু রেস্ট নিন ম্যাম, আমি পাশের রুমেই আছি। ম্যাম জানালার দিকে তাকিয়ে বললেন, মনে হচ্ছে এখানে আগেও কখনো এসেছি। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে রাকিব, জানি না কি, কিন্তু খুব আপন আপন লাগছে সবকিছু। আমি আর কিছু না বলেই রুম থেকে বেরিয়ে এলাম। তারপর সেখান থেকে আমি আন্টির রুমে গেলাম। ওখানে গিয়ে দেখে আন্টি, মনে হচ্ছে এখানে আগেও কখনো এসেছি। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে রাকিব, জানি না কি, কিন্তু খুব আপন আপন লাগছে সবকিছু। আমি আর কিছু না বলেই রুম থেকে বেরিয়ে এলাম। তারপর সেখান থেকে আমি আন্টির রুমে গেলাম। ওখানে গিয়ে দেখি আন্টি অনেক কান্না করছেন। আব্বু আম্মু আর আঙ্কেল ওনাকে সান্ত্বনা দিচ্ছে। তাই আমি ওনার পাশে গিয়ে বললাম, আন্টি কি হচ্ছে এটা? বাচ্চাদের মতো কেন কাঁদছেন? পরি ম্যাম দেখতে পেলে কি হবে? আন্টি কাঁদতে কাঁদতে বলল, আমার নিজের মেয়ে আমাকে চিনতে পারল না রাকিব বাবা। আমি একজন ব্যর্থ মা। সে আমাকে কিভাবে আন্টি বলল? আন্টি এভাবে বলছেন কেন? এখানে আপনারও কোনো দোষ নেই আর পরি ম্যামেরও দোষ নেই। আমরা সবাই পরিস্থিতির শিকার। দেখবেন একদিন অবশ্যই পরি ম্যামই আপনাকে মা বলে ডাকছে। সেই অপেক্ষায় বেঁচে আছি বাবা,
আপনার মেয়ে তো বেঁচে আছে, আপনার বুকে ফিরে এসেছে, এতে কি আপনি খুশি নন? অবশ্যই খুশি। তাহলে সেই খুশি পালন করুন। কী নামে ডাকলো সেটা মোটেই এখানে ম্যাটার করে না। কিন্তু ও যে তোমাদের ফ্ল্যাটে, আন্টি, উনি শুধু আমাকে চিনে, তাই আমার মনে হয় উনি কিছুদিন আমাদের ফ্ল্যাটেই থাকুক। হ্যাঁ, রাকিব ঠিক কথাই বলেছে, পরি তো আমাদেরও মেয়ে। তারপর আন্টি শান্ত হলো। হঠাৎ পিছনে ম্যাম বলে উঠল, কি হচ্ছে এখানে? আমরা সবাই এক ঝটকায় পিছনে তাকালাম। দেখি দরজায় ম্যাম অবলা হয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, ম্যাম আপনি এখানে? আমি তো আপনাকে রেস্ট নিতে রুমে রেখে আসলাম। আসলে একা একা ভালো লাগছিল না, তাই বাড়িটা ঘুরে দেখছিলাম। তা আপনারা সবাই এখানে কি করছেন? আর উনি এমন কাঁদছেন কেন? আমি হালকা হাসি দিয়ে বললাম, কিছু না ম্যাম, আন্টি হঠাৎ একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। আপনাকে দেখে ওনার মেয়ের কথা মনে হয়েছে, তাই একটু কান্না করছেন। ওনার মেয়ে দেখতে একদম আপনারই মতো। আন্টি চোখ মুছতে মুছতে বলল, হ্যাঁ মা, তোকে দেখেই আমার মেয়ের কথা মনে পড়ে গেল। খুব মায়া লাগে জানিস, তোর চোখ দুটো ঠিক আমার মেয়ের মতোই। ম্যাম, ও থ্যাংক ইউ আন্টি, কিন্তু আপনার মেয়ে এখন কই? সে অনেক দূরে থাকে ম্যাম। ওহ আচ্ছা, আমারও বাড়িটা কেমন যেন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে যেন আগে এসেছিলাম, এমন একটা অনুভূতি হচ্ছে। তাই আপনি আমাকে নিজের মেয়েই ভাবতে পারেন। তাহলে একটাবার মা বলে ডাক। ওকে মা। আন্টি আর নিজেকে সামলাতে না পেরে কান্না করতে করতে দৌড়ে গিয়ে পরি ম্যামকে জড়িয়ে ধরলেন। ম্যামও একটু ইতস্তত হয়ে হালকা করে জড়িয়ে ধরলেন। ম্যাম কান্না করতে করতেই বলল, আর একবার মা বল। মা। আন্টি ম্যামের গালে, কপালে, নাকে, থুতনিতে চুমু খেতে লাগলেন আর বললেন, আর কোথাও যেতে দিব না তোকে। বল আমাকে ছাড়া কোথাও যাবি না? ঠিক আছে মা, কোথাও যাব না। ওনাদের মা মেয়ের সেন্টিমেন্টাল সিন দেখে আমার আব্বুর আম্মুর সবার চোখে পানি টলমল করছে। মায়েরা তাদের সন্তানের জন্য সত্যিই অনেক সেন্টিমেন্টাল হয়। যাই হোক, কিছুক্ষণ পর ম্যামকে ছেড়ে দিল আন্টি। ম্যামকে আমি আবার তার নিজের রুমে দিয়ে আসলাম। তারপর আমি আমার রুমে চলে আসলাম। এসে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর দুপুরে খাওয়ার জন্য ম্যামকে ডাকার জন্য তার রুমে যেতে লাগলাম। গিয়ে তো আমি নিজেই অবাক, কারণ আগেই আম্মু পরি ম্যামকে তুলে খাওয়াচ্ছেন। আমি আম্মুর দিকে তাকিয়ে একটু মজা করে বললাম, বাহ আম্মু, তোমার যে একটা ছেলে আছে সেটা তো ভুলেই গেছো। আম্মু আমার কথা শুনে একটু হেসে বলল, আরে তুই তো আমার রাজপুত্র, তোকে কে ভুলতে পারে রে। আম্মু, তুমি যেভাবে খাইয়ে দিচ্ছ দেখে মনে হচ্ছে যেন ম্যামের জন্ম থেকেই তুমি ওর মা। ওর খাওয়া হয়ে গেলে তোকেও খাওয়াবো, হয়েছে? হয়েছে। তারপর ম্যামকে খাওয়ানো শেষে আম্মু আমাকেও খাইয়ে দিল। খেয়ে আমিও আমার রুমে চলে আসলাম। তারপর একটু ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ম্যামের খবর নিতে নিচে চলে আসলাম। এসে দেখি ম্যামও শুয়ে আছে, তাই আমি আবার পিছনে ঘুরে আসতে লাগলাম। হঠাৎ আমি ম্যামের মুখ থেকে শুনতে পেলাম, পিচ্চি স্বপ্নচারীটা। আমি সাথে সাথে চোখ বড় বড় করে পিছনে এক ঝটকায় তাকাই আর দেখলাম যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ম্যামের খবর নিতে নিচে চলে আসলাম। এসে দেখি ম্যামও শুয়ে আছে, তাই আমি আবার পিছনে ঘুরে আসতে লাগলাম। হঠাৎ আমি ম্যামের মুখ থেকে শুনতে পেলাম, পিচ্চি স্বপ্নচারীটা। আমি সাথে সাথে চোখ বড় বড় করে পিছনে এক ঝটকায় তাকাই আর দেখলাম যে ম্যাম ঘুমিয়ে আছে, আর ঘুমের ঘোরেই পিচ্চি স্বপ্নচারীটা বলছে। তার মানে ম্যামের কিছুটা হলেও আমাকে মনে আছে। অন্ধকারের মাঝেও একটুখানি আলোর দিশা দেখতে পেলাম। মনে মনে অনেক খুশি হয়ে বাহিরে চলে আসলাম। কিছুক্ষণ পর ম্যামও ঘুম থেকে উঠে পড়ল। ম্যাম আমার কাছে আসতেই বললাম, আমি, ম্যাম এই স্নিগ্ধ বিকেলে বাহিরে চলেন, হেঁটে আসি, খুব ভালো লাগবে। ম্যাম, ঠিক আছে যাওয়া যায়। আমি, ওকে তাহলে আপনি রেডি হয়ে আসেন, আমি বাহিরে অপেক্ষা করছি। ম্যাম, ওকে বলেই ম্যাম ভিতরে চলে গেলেন আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে আসলেন। আজকে ম্যাম ৮ মাস পর আবার সেই শাড়ি পরেছে। আমার বুকের ভেতর কেমন যেন ধকধক করে উঠল, একটা ছন্দপথন হলো যেন হৃদয়ের। এই তো সেই ম্যাম, যাকে দেখার জন্য আমি একসময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম। ম্যামকে দেখে আমি হাঁ করে আছি। ম্যাম আমার কাছে এসে বলল, ম্যাম কি হলো, এরকম হাঁ করে করে তাকিয়ে আছো কেন? আমি, কিছু না ম্যাম, চলেন। ম্যাম, চলো। বলেই আমরা বেরিয়ে পড়লাম হাঁটতে। আমরা কিছুক্ষণ চুপচাপ হাঁটলাম, কেউ কোনো কথা বলছি না। বাতাসে হালকা সন্ধ্যার গন্ধ। সেই সময় হঠাৎ ম্যাম আমার দিকে ফিরে বললেন, রাকিব। আমি, জি ম্যাম। ম্যাম, তোমাকে আমার কেন জানি খুব স্পেশাল কেউ লাগে। আমি, হয়তো কখনো সেটাই ছিলাম। ম্যাম, কি বুঝলাম না। আমি, না কিছু না। ম্যাম, রাকিব,
আমি তোমার হাতটা একটু ধরতে পারি? আমি অবাক হয়ে ম্যামের চোখের দিকে তাকালাম। সেখানে ভয় নেই, ছিল কেবল একটুখানি ভরসা খোঁজার তৃষ্ণা। আমি, অবশ্যই ধরতে পারেন ম্যাম, আমি সবসময় আপনার পাশে আছি। পরি ম্যাম আস্তে করে আমার হাতটা ধরলেন। হাতটা যেন ঠান্ডা, অথচ সেই স্পর্শে আমার শরীর কেঁপে উঠল। তবে আমি কোনো শব্দ করলাম না, শুধু অনুভব করলাম সময় যেন থমকে গেছে। কিছুক্ষণ এভাবেই ম্যামের হাত ধরে হাঁটলাম। সন্ধ্যার বাতি আস্তে আস্তে জ্বলতে লাগল, তাই আমি ম্যামকে নিয়ে একটু পরেই বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে ম্যামের রুমে আসলাম। এসে দেখি ম্যাম তার নিজের রুমে নেই। আম্মুকে জিজ্ঞাসা করতেই উনি বললেন ম্যাম ছাদে গেছে, তাই আমিও দেরি না করে ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখি ম্যাম নিজের ফোন নিয়ে কি যেন দেখছে। ম্যামের হাতের ফোন দেখে আমার মাথাতেও একটা বুদ্ধি আসলো। আমি আর ম্যামের কাছে গেলাম না, একটু দূর থেকেই আমার সেই পুরনো ফেক আইডি ছদ্মবেশী কবিতে লগ ইন করলাম। ইনবক্সে ঢুকে দেখি ম্যামের আইডি অ্যাক্টিভ দেখাচ্ছে, তার মানে ম্যাম এই আইডিতেই ঢুকে কি যেন দেখছে। তাই আমিও বুদ্ধি করে একটা মেসেজ দিলাম। আমি, তুমি যখন শাড়ি পরো বিকেলটা হয় রঙিন, তোমার চুলে হাওয়া লেগে বাজে হৃদয়ে বেহাগিন, তোমার চোখে ভেসে চলে এক অসমাপ্ত কল্পরেখা, যেখানে আমি হারিয়ে যাই অথচ তুমি জানো না দেখা। তোমার ঠোঁটে যে হাসি খেলে আমার সকাল সেথায় থামে, তুমি বুঝবে না কিভাবে তুমি বেঁধে ফেলো এক নামহীন গামে। তুমি যখন চুপচাপ থাকো হৃদয় করে পায়চারি, ভাবি যদি একদিন বলো এই তুমি আমায় নিয়ে ভাবো ভারী। হয়তো আমি স্বপ্নচারী, তবু জানো এই সত্যি, তোমায় ঘিরেই লেখা হয় আমার প্রতিটি কবিতার খুঁটি। তুমি যদি কখনো ভাবো কে এই ছদ্মদেশী কবি, জানো সে দাঁড়িয়ে থাকে চুপটি করে তোমার পাশেই সব বুঝি। একটু পরেই দেখি ম্যাম সিন করল। তারপর কিছুক্ষণ পরেই ওনার আইডির পাশেই লেখা উঠল পরি ম্যামেস টাইপিং। আমার বুকটা থুকফুক করছে। একটু পর দেখি ম্যাম এসএমএস পাঠিয়েছে। এসএমএসটা ছিল, ম্যাম আপনার এসএমএসই দেখছিলাম, কে আপনি? আপনার সাথে আমি এত কথা বলেছি কেন? কিছুক্ষণ পর আমি ম্যামকে রিপ্লাই দিলাম, আমি, এসএমএসগুলো পড়েও কি কিছু বুঝতে পারছেন না ম্যাম? ম্যাম, না, আমার কিছুই মনে পড়তেছে না। আমি, আপনিই তো আমাকে পিচ্ছি স্বপ্নচারীটা বলে ডাকতেন, এগুলো সব কি করে ভুলে গেলেন ম্যাম? ম্যাম, জানি না, আমার কিছুই মনে পড়ছে না। আমি আপনাকে কখনো দেখেছি কিনা সেটাও জানি। আমি, থাক, এত চাপ নেওয়ার দরকার নেই ম্যাম, একদিন সব মনে পড়বে। বলেই আমি আইডি থেকে বের হয়ে আসলাম। তারপর ফোন রেখে ম্যামের কাছে চলে আসলাম। এসে দেখে ম্যাম উদাস মনে বসে আছে। আমি পাশে এসে বললাম, কি হয়েছে ম্যাম? ম্যাম আমার কথা শুনে চমকে উঠল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, এই ছদ্মবেশী কবিটাকে আমি তার সাথে এত কথা বলেছি কেন? আমি, আপনি কি শুনতে চান ম্যাম? ম্যাম, শুনতে চাই, সে কে? আমি, আপনার একজন ছাত্র ছিল সে, আপনি একজন শিক্ষিকা, আপনাকে সে অনেক ভালোবাসত আর লুকিয়ে লুকিয়ে আপনাকে এসএমএস করত। তার খোঁজ লাগানোর জন্য আপনি আবার আমাকে জানিয়েছিলেন। অবশেষে আপনিও তাকে অনেক ভালোবাসতেন, কিন্তু হঠাৎ আপনার একটা অ্যাক্সিডেন্ট হয় আর সব কিছু তছনছ হয়ে যায়। ম্যাম, তুমি যেগুলো বললে আমার কিছুই মনে পড়তেছে না। আমি, ম্যাম, এত মানসিক চাপ নেবেন না, না মনে পড়লেও কোনো ব্যাপার না, এখন রুমে চলেন, এখানে এত রাতে থাকা ঠিক না। বলেই আমি ম্যামকে নিচে নিয়ে আসলাম। নিচে নেমে আসার সময় ম্যাম চুপচাপ ছিলেন, আমি পাশে পাশে হেঁটে যাচ্ছিলাম। মাঝে মাঝে চুপি চুপি তাকাচ্ছিলাম ওনার দিকে। ওনার মুখে একটা অদ্ভুত নীরবতা ছায়া ফেলেছে। মনে হচ্ছিল উনি অনেক কিছু ভাবছেন, কিন্তু নিজের সাথে যুদ্ধ করছেন। ঘরের দরজা খুলে ম্যাম ভেতরে ঢুকে বসলেন সোফায়। আমি একটু পানি এনে ওনার সামনে রাখলাম। পানি খান ম্যাম, মাথা ব্যথা করলে একটু বিশ্রাম নেন। ম্যাম ধীরে ধীরে পানির গ্লাসটা হাতে নিলেন, এক চুমুক খেয়ে বললেন, তুমি বলেছিলে আমিও তাকে ভালোবাসতাম, এটা কি সত্যি? হ্যাঁ ম্যাম, আপনি তাকে অনেক ভালোবাসতেন। আপনার চোখে তখন প্রেম ছিল, আর এখন হয়তো স্মৃতির কুয়াশা। ম্যাম চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর হঠাৎ বললেন, আমি কি এখনও তাকে ভালোবাসি? আমি থমকে গেলাম। চোখে চোখ পড়ল ওনার। সেই চোখে ছিল একরাশ দ্বিধা, কিন্তু গভীরে লুকানো কিছু একটা, হয়তো ভালোবাসার আবছা ছায়া। আমি জানি না ম্যাম, তবে সে এখনও আপনাকে আগের মতোই ভালোবাসে, ঠিক আগের মতো। আমি ম্যামকে বেশ চিন্তিত দেখলাম, মনে হচ্ছে মানসিক চাপ নিচ্ছেন। তাই আমি শান্ত করার জন্য বললাম, ম্যাম, ওসব বাদ দিন,
কাল আপনাকে একটা জায়গায় নিয়ে যাব, আপনার হয়তো কিছু মনে পড়বে। ম্যাম, আচ্ছা ঠিক আছে। আমি, আচ্ছা খেতে আসুন। ম্যাম, না খেতে ইচ্ছে করছে না। কেন ম্যাম? ম্যাম, জানি না, না খেলে আপনার শরীর খারাপ করবে, আর আমি থাকতে সেটা কিছুতেই হতে দিব না। ম্যাম, রাকিব শোনো, আমি খাবো না, ভালো লাগছে না। আমি ম্যামের কোনো কথা না শুনে রুম থেকে বাহিরে আসলাম। তারপর ম্যামের জন্য খাবার নিয়ে আবার ওনার রুমে চলে আসলাম। তারপর আমি নিজেই ম্যামকে খাইয়ে দেওয়ার জন্য বললাম, হা করেন ম্যাম। ম্যাম বাধ্য মেয়ের মতো হা করল। আমি ওনাকে খাইয়ে দিতে লাগলাম। খাবার মাঝখানে হঠাৎ পরি ম্যাম বলে উঠল, রাকিব। আমি, জি ম্যাম। ম্যাম, তুমি আমার এত কেয়ার করো কেন? আমি ম্যামের কথা শুনে চমকে উঠলাম। তারপর বললাম, আমি